আপনারা সকলেই নিশ্চয়ই মনসুন ওয়েডিং ছবিটা দেখেছেন এবং দেখলে জানবেন যে একটা বিয়েকে কেন্দ্র করে কত রকমের সমস্যা ঘটতে পারে। মানে প্যান্ডেল কি ফুল দিয়ে সাজানো হবে, মেয়ে বিয়ের দিনে কি শাড়ি পরবে, কোন কেটারারকে ডাকা হবে এবং এই সমস্ত কিছুর উপরে রয়েছে পারিবারিক রাজনীতি। আসলে আজকালকার মা বাবাদের দরকার এমন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যাদের বলা হয় ওয়েডিং প্ল্যানার। আসলে একটা বিয়ের কথা ভাবতে গেলে মনে হয় যজ্ঞের মতো, এত ঝঞ্ঝাট, এত টাকা পয়সা খরচ, আর সব কিছুই শুধু মা বাবাদেরই প্ল্যান করতে হয়। আর আজকালকার ব্যস্ত যুগে সময়ের খুবই অভাব, তাই এমন একটা ওয়েডিং এজেন্সি শুরু হয়েছে যারা আপনাদের বাড়িতে এসে একই ছাদের তলায় বিয়ের সমস্ত দিকটা আপনাদের জন্য সামলে দেবে। আসলে আজকাল বিয়ে ব্যাপারটা একটা দম্পতির ব্যক্তিগত বিষয় না, সেটা পৌঁছে গেছে একটা পারিবারিক এবং সামাজিক জায়গায়। সেই জন্য আমাদের সকলেরই দরকার এরকম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। আর তারা শুধু বিয়ে ইভেন্ট ম্যানেজ করে না, গৃহপ্রবেশ বলুন, বাচ্চাদের জন্মদিন, শ্রাদ্ধ বাসর, ওয়েডিং অ্যানিভার্সারি, সমস্ত ব্যাপারটাই আপনাকে প্ল্যান করে দেবে এরা। তাহলে চলুন দেখা যাক আজকের নারীর পাঁচমিশের বিভাগে এরকমই একটা আকর্ষণীয় বিষয়। নমস্কার, আমি সায়ন্তনী। শুরু করছি আজকের নারীর ফ্যাশন। আমাদের সবার লাইফটাই ভীষণভাবে হেক্টিক হয়ে গেছে। কাজের মধ্যে আমরা সকলেই ভীষণ ব্যস্ত, তাই না? ফ্রি টাইম কারো কাছে নেই আজকাল। একটু ফ্রি টাইম বলতে ওই শনি রোববার, আর শনিবার বলতেই মনে পড়ে যায় স্যাটারডে নাইট, মানে পার্টি টাইম। কিন্তু পার্টি করবো বললেই তো আর হলো না, পার্টির জন্য তো স্পেশাল ড্রেস কোড থাকে, মানে ঠিকঠাক সেজেগুজে যেতে হয় আর একদম টিপটপ থাকতে হয়। আর খালি জামা কাপড় কেন, ম্যাচিং অ্যাক্সেসরিজ, ব্যাগস, সব দিকেই আমাদের ইকুয়াল নজর দিতে হবে। কিন্তু এগুলো আমরা পাবো কোথায় এবং এগুলো কি ধরনের হয়? আমাদের যাই সমস্যা হোক না কেন, উত্তর কিন্তু একটাই, দরবারি। এবং দরবারি থেকে আজ আমার কাছে আছে, আমার সঙ্গে আছেন সুজাতাদি। সুজাতাদি নমস্কার। নমস্কার। সুজাতাদি, আপনি কাজ কিভাবে শুরু করলেন? যখন আমরা শুরু করি, আমরা এক্সপোর্ট দিয়ে শুরু করি। আমার হাজব্যান্ড আর আমার একটা এক্সপোর্টের ব্যবসা আছে এবং সেই থেকেই আমরা ডিসাইড করি যে যখন আমরা ইন্টারন্যাশনালি কাজ করছি তাহলে ডোমেস্টিক মার্কেটেই বা আমরা এন্ট্রি কেন করব না। তখন আমরা ঠিক করি যে আগে একটু ডোমেস্টিক মার্কেটটা ট্রাই আউট করে দেখি যে কেমন রেসপন্স পাবো, আর যদি দেখি যে ফেভারেবল তাহলে আমরা পুরোপুরি দোকান বেঁধে বসবো। আর সেইভাবেই আমাদের শুরু। তো এটা একটু অপোজিট হলো না, সাধারণত মানুষের ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে যায়, তো এটা তো আপনি একদম উল্টো, ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে আসলেন হঠাৎ, এরকম কেন? এক্সপোর্ট তো আমাদের ছিলই, যেটা আমি আগেই বলেছি আপনাকে। আর যখন আমরা এক্সপোর্টে সাকসেসফুল হয়েছি তখন আমরা ভাবলাম যে ডোমেস্টিকটা নয় কেন। আর আমার হাজব্যান্ড পুরোপুরি এক্সপোর্টটা দেখছিলেনও তখন এবং এখনও দেখেন, তাই আমি ভাবলাম যে শুধু আমরা দুজনেই একদিকে না গিয়ে আমি যদি অন্য দিকটা কনকার করি, ওয়াই নট। সেরকমভাবে আপনি শুরু করে দিলেন। এক্স্যাক্ট। এই যে আপনার সব দরবারি, এখানে কি ধরনের জিনিস আপনি করেন? আমরা চেষ্টা করি যে একজন মহিলার জীবনে যা যা প্রয়োজন হতে পারে সব দিকটাই যদি আমরা তুলে ধরতে পারি তাহলে কেমন হয়। আমরা গোড়ায় শুরু করেছিলাম শুধু গার্মেন্টস দিয়ে, শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা। তারপরে গ্র্যাজুয়ালি যখন দেখি যে আমরা সেই দিকে অনেকটা সাকসেস পেয়েছি এবং আমাদের যারা ওয়েল উইশার ওনারাও আমাদের খুব এনকারেজ করলেন যে একটা দিক যখন করছোই তখন গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড করোই না, তখন আমরা ভাবতে আরম্ভ করলাম যে ওয়াই নট। সেটা করতে করতেই ভাবলাম যে ঠিক আছে, এখন একটু দুপাট্টাও দেখি, জুয়েলারি দেখি, তারপরে ডিজাইনার ক্যান্ডেলস। অনেক সময় গিফট কিনতে বেরোতে হয়, নিজের জন্যই যে কিনতে হবে তা তো নয়, অন্যের জন্য কেনা, বাড়ির জন্য শপিং করা, সবই তো একটা ভদ্রমহিলার জীবনে ইকুয়াল ইম্পর্টেন্স রাখে। তাই জন্য আমরা শুরু করলাম পিওর ডিজাইনার অ্যারোম্যাটিক ক্যান্ডেলস রাখা, ওরই তৈরি করা ইউনিসেক্স টি শার্ট রাখা, যেগুলো পুরুষ নারী দুই একইভাবে পরতে পারে। তাছাড়া এসে গেল আমাদের পিকচারে কুশন কাভার্স, টেবিল ম্যাটস, কোস্টার্স, বেড লিনেন, যেগুলো বাড়িতে ইউজও হয় আবার কাউকে গিফট করবার জন্যও অত্যন্ত উপযুক্ত। তো মানে একটা ভীষণ ওয়াইড রেঞ্জ। এক্স্যাক্ট। আর এই জন্যই মনে হয়, মানে আই থিঙ্ক যে এই জন্যই হয়তো বা এটাকে বলা হয় লাইফস্টাইল স্টোর, কারণ
একজনের একটা ব্যক্তির লাইফে যা যা প্রয়োজন, মানে হোম হোক, নিজের পোশাক আশাক সব কিছুই পাওয়া যাচ্ছে আপনাদের দোকানে। ঠিক তাই, অন্তত আমাদের অভিপ্রায় এই। আচ্ছা, আজকে আমরা কথা বলছি পার্টি ওয়্যার নিয়ে। তো আপনার কি মনে হয় একজন নারী কি ধরনের পার্টি ওয়্যার হওয়া উচিত আজকাল? দেখুন, এখন লেটেস্ট ট্রেন্ড যেটা আমরা সবাই মোটামুটি জানি হচ্ছে কুর্তিজ। কুর্তিজ এমন একটা জিনিস যেটা মানে খুব ভালোভাবে বলা যায় যে টিপিক্যালি ইন্ডো ওয়েস্টার্ন। কুর্তিটা যেরকমই ইন্ডিয়ান ফ্লেভার, তার নিচে টিম আপ করা হচ্ছে উইথ ওয়েস্টার্ন ট্রাউজার্স। সেটা যেরকমই কমফোর্টেবল তেমনি ভার্সেটাইল। কুর্তিতে আমরা নানা রকমের এমব্রয়ডারি দিচ্ছি, প্রিন্টস দিচ্ছি, ভ্যালু এডিশন করছি যাতে জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং দেখতে লাগে। আর এটা ডিস্কো থেকে বিশেষত দেখা যায় বা পার্টিজে যে মেয়েরা খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং পরে যাচ্ছে। তাছাড়া শর্ট কুর্তা উইথ চুড়িদার, সালোয়ার বা ট্রাউজার উইথ ছোট স্টোল, যেরকম লাস্ট ইয়ারও চলেছে, এই বছরও দেখা যাচ্ছে যে প্রচণ্ড একটা ডিমান্ড আছে এবং ইট ইজ হিয়ার টু স্টে ফর কোয়াইট সাম টাইম। আর অনেকে যারা একটু মিডল এজড তারাই বা কেন বাদ যাবে, তাদের জন্যে আমরা ইন্ট্রোডিউস করে আগেও ছিলাম আর সেটা কন্টিনিউ করছি এমব্রয়ডার্ড শাড়িজ, বিভিন্ন রকমের এমব্রয়ডারি, রেশম থেকে। যে শাড়িটা আপনি বানাচ্ছেন বেসিক ফ্যাব্রিক শুরু করছি কটন থেকে, পৌঁছে যাচ্ছি জর্জেট, পিওর ক্রেপ, তাসার, সিল্ক, বেনারস পোত, কোনোটাই বাদ নয়, সব কিছুই প্র্যাকটিক্যালি। এখানে একটা আমি জিনিস বলতে চাইবো, এই যে সুন্দর কুর্তিটা আমি পরে আছি উইথ লাভলি, এটা কি কাজ? আই ডোন্ট নো। এটা ব্রোকেড, পিওর বেনারস ব্রোকেডের ওপরে আমরা জারদোজি দিয়ে আর কুন্দন স্টোনস দিয়ে হাইলাইটিং করিয়েছি। আর ফ্যাব্রিকটা হচ্ছে 80 গ্রামস পিওর ক্রেপ। আমরা এতক্ষণ ক্রেপ এবং জর্জেট নিয়ে কথা বলছিলাম, আমি কি শাড়িটা দেখতে পারি একটু? হ্যাঁ, নিশ্চয়ই। এটা ক্রেপ তো? হ্যাঁ। এটা কি কাজ হয়েছে এটার উপরে? এটা হয়েছে পার্সি কাজ, পুরোপুরি হাতের কাজ। আর মানে পার্সি কাজটা কিভাবে হয়? এটা অনেক সময় ফ্রেমেও টেকে করে, আর অধিকাংশ সময় এটা বারাসাত অঞ্চলের কারিগররা হাতে নিয়ে করে, যার জন্য এটা অনেকটাই সময় লেগে যায় কাজটা করতে। কতদিন? 2.5 থেকে 3 মাস একটা শাড়ি করতে। একদম। এটা দাম কিরকম? এটা অ্যাবাউট 4,500 পড়বে উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিস। আর এইগুলো যে এখানে দুটো আছে ব্ল্যাক এবং গ্রিনিশ, এটা ব্লাউজ তো? হ্যাঁ, পার্টি ওয়্যার। এক্স্যাক্টলি। এটা অ্যাকচুয়ালি আমরা ইচ্ছে করে রাখছি এই রেডি ব্লাউজগুলো, কারণ আজকাল কারোর অত সময়ও নেই আর স্টিচ করানো। আর এগুলো হচ্ছে লাইক্রা বেস্ট, যে কোনো সাইজে ফিট হবে। আর তাছাড়া এগুলো দেখতেও ভীষণ স্মার্ট লাগে। রুবিয়া ব্লাউজ যেরকম ম্যাচিং হতো আগে, সেটা তো চলে এসেছে, কিন্তু এটা যে কোনো ট্রেডিশনাল শাড়িকেও প্রচণ্ড রকমের অ্যাট্রাকটিভ করে তোলে। আর এগুলো রেঞ্জ কীরকম হয়? এগুলো 295 করে। আপনার কাছে জানতে পেলাম যে আপনি অ্যাক্সেসরিজ মানে ওগুলো বিক্রি করছেন, ব্যাগস অ্যান্ড ইয়ারিংস ও সামথিং অর্নামেন্টস। হ্যাঁ, সিলভার জুয়েলারি। ওকে, তো ওগুলো কী ধরনের হয়? এখন আমরা সিলভার জুয়েলারিতে খুব বেশি রকমেরই কনসেন্ট্রেট করছি, কেননা সিলভার ইজ দ্য ইন থিং। গোল্ড ডায়মন্ড তো আছেই, চিরকাল থাকবেও, কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ড ইজ হেভি অন দ্য পকেট এবং অ্যাজ এ কস্টিউম জুয়েলারি লোকেরা খুব একটা প্রিফার করেন না, তাই জন্যে সিলভার মানে বেশি ট্রেন্ডি লাগে। এক্স্যাক্টলি। আর স্টোন সেটিংস দিয়ে আমরা এত ইন্টারেস্টিং জুয়েলারি ইন্ট্রোডিউস করেছি যেগুলো খুব ভালোভাবে চলে যায় আমরা যে ধরনের গার্মেন্টসে ডিল করি তার সঙ্গে। ওগুলো রেঞ্জ কীরকম হয়? রেঞ্জ স্টার্ট করে অ্যাবাউট 250-300 থেকে গোজ আপ টু অ্যাবাউট 2,500 ফর আ ভেরি হেভি সেট। আমরা যখন পার্টিতে যাই স্বাভাবিকভাবেই অনেক আলো থাকে, চড়া লাইটস, ঠিক। তো সেই সময় আমাদের কি কাইন্ড অফ কালার্স পরা উচিত? পার্টি বলতেই তো সিনোনিমাস উইথ ব্ল্যাক, নর্মালি আমরা সেটাই ধরে নিই, কিন্তু এখন ট্রেন্ডটা কিছুটা বদলাচ্ছে। আগে যে ধারণাটা ছিল যে পার্টি বলতেই প্রচণ্ড লাউড এবং ব্রাইট কালার, সেই কনসেপ্টটা কিন্তু গ্র্যাজুয়ালি উঠে যাচ্ছে। আমরা সবাই ভীষণভাবেই কনসিয়াস আমাদের ফিটস নিয়ে, তো ওইটাকে আপনাকে কোনো রেডিমেড গার্মেন্টস বানাতে কোনো প্রবলেম কি ফেস করতে হয় ফিটস নিয়ে? মানে অনেকেই অসন্তুষ্ট হতে পারে যে তার জন্য যে লুজ কিংবা টাইট হচ্ছে। এক্স্যাক্টলি। হ্যান্ডেল কীভাবে করেন? আমি তো কোনোদিনও একটা গার্মেন্ট দোকান থেকে বেরোতে দিই না যতক্ষণ না সেটা পুরোপুরি মেজারমেন্ট নিয়ে দরকার হয় উইদিন 1 ঘন্টা অল্টার করে না দিই, তাতে আমারই স্যাটিসফ্যাকশন নেই। কারণ যখন কেউ দরবারির একটা গার্মেন্ট পরে যাবে, আমি মনে করি তিনি দরবারির অ্যাম্বাসেডার। তাই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যিনি পরেছেন
শি শুড মেক আ স্টেটমেন্ট, যার জন্য আমি ভীষণ পার্টিকুলার। আর রেডিমেড গার্মেন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবলি কাউকে একদম গ্লাভের মতো তো ফিট করবে না, যে কারণে ভীষণভাবে প্রয়োজন যে ভালোভাবে মেজারমেন্ট নিয়ে জিনিসটাকে তৈরি করে দরকার হয় আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি, কিন্তু আই উইল নট টেক নো ফর অ্যান আনসার। আমাদের সবারই ডিফারেন্ট ফিচার্স হয়, কেউ একটু লম্বা হলে কেউ একটু শর্ট হয়। তো আপনার কি মনে হয় একজন লম্বা মানুষের কী ধরনের জামা কাপড় মানাতে পারে এবং একজন শর্ট হাইটের তাকে কী ধরনের জামা কাপড় মানাবে? এমনিতে কিছু তো ডিজাইনিংয়ের বেসিস আছে, যেরকম ফর ইনস্টেন্স স্ট্রাইপস পরলে সাধারণত বেটে মানুষদের একটু লম্বা লাগে। তারপরে নর্মালি একটা ধারণা আছে এবং ইট ইজ ভেরি কারেক্ট যে খুব চওড়া বর্ডার বিশেষত শাড়িতে যদি একজনের একটু স্ট্যাচার শর্ট হয় তাহলে পরা উচিত নয়। যত সরু বর্ডার হবে, যত স্লিক ডিজাইন হবে, তত হাইট গেইন করাতে হেল্প করে। তাই জন্য এই ছোট ছোট কয়েকটা পয়েন্টস আছে যেগুলো যদি ফলো করা যায় তাহলে আমার মনে হয় যে মোটামুটি প্রেজেন্টেবল দেখাতে, অ্যাট্রাকটিভ দেখাতে কোনোই অসুবিধা নেই। It's lovely having you here. Pleasure was mine. আমি কাঞ্চনা, আপনাদের সঙ্গে দেখা করতে আবার চলে এলাম। আচ্ছা, বিয়ে কথাটা ভাবলেই কতগুলো টুকরো টুকরো দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন ধরুন, সানাই বাজছে, উলু দিচ্ছে, শাক বাজছে, কবজি ডুবিয়ে ভুড়ি ভোজ, জমজমাট আড্ডা, হাসি, তার মধ্যে তত্ত্ব সাজানো, জামা কাপড় মার্কেটিং, নতুন বেনারসি, বরের নতুন জোর, সব মিলে একটা জমজমাট ব্যাপার। কিন্তু বিয়ে মানে আরেকটা দিক কিন্তু আছে, একটা জীবন থেকে আরেকটা জীবনে প্রবেশ, তার মাঝখানে অনেকগুলো দায়িত্ব। সেই দায়িত্বগুলোকে অবশ্যই সুষ্ঠুভাবে পালন করতে হবে আমাদের। সেই দায়িত্বগুলোকে প্ল্যান করবেন কিভাবে? না, মজাটা 16 আনাই হবে, প্ল্যান হবে দায়িত্বগুলো। তাই জন্য আমি চলে এসেছি আজকে বাদশা পাঁজার সঙ্গে কথা বলতে। তিনি কথা বলবেন, আড্ডা মারবেন, আপনাদের প্ল্যানিং দেবেন কিভাবে বিয়েকে আরো জমজমাট করা যায়। তাহলে দেখা যাক তার সঙ্গে কথা বলে আমরা কি কি টিপস নিতে পারি। বিয়ের কার্ড থেকে বিয়ের পান, মাঝখানে যত দায়িত্ব করে থাকেন তিনি, বাদশা পাঁজা। আড্ডা মারতে মারতে চলে এলাম তার কাছে, প্ল্যানিং অনেক করব আপনাদের বিয়ের জন্য। নমস্কার বাদশাদা। এই বাদশাদা, এইরকম একটা ইউনিক প্ল্যান, মানে বিয়ের দায়িত্ব দেখুন না। আজকাল তো যেটা হয়েছে যে আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন আমাদের মা, ঠাকুমা, পিসিমা, পাড়ার বৌদিরা সবাই মিলে একসঙ্গে বিয়েটাকে সেলিব্রেট করতো, বিয়ের বিভিন্ন কাজ করতো, যেমন তত্ত্ব সাজানো, কনে সাজানো, আবার বাড়ির বড় জ্যাঠা কাকা এরা যেমন নেমন্তন্ন করা, বিয়ের মেনু কী হবে সেসব ঠিক করতো। কিন্তু এখন কি শুধুমাত্র বাবা মা, একমাত্র মেয়ে, অথবা বাবা মা ছেলে, বা নিদেন পক্ষে দুটো ছেলে মেয়ে, এইসবের কারণেই কি আপনার এই ম্যারেজ প্ল্যানার কনসেপ্টটা বার করেছেন? খানিকটা আপনার কথা মতোই ঠিক। কেন, এখান থেকে সূত্রপাত হলো। এখন যখনই লোকে বিয়ে ঠিক করতে যায় তারা খুব ঘাবড়িয়ে যায় যে কার হাতে রেসপন্সিবিলিটিটা দেব, এবং সব কিছু এক ছাদের তলায় তো পাওয়া যায় না। যারা বাড়ি দেন তারা হয়তো শুধু বাড়ি দেন, যে খাবার দেন তিনি খাবার দেন। তো এইটা পুরো কম্প্রিহেন্সিভভাবে যদি নিতে হয়, আমাদের মতো সংস্থা আর কলকাতায় কারুরই নেই। এটাকে আমরা নাম দিয়েছি ডায়ালো ওয়েডিং। শুধু আমাদের ফোন করার পর আমরা প্যাকেজটা দিয়ে দিই, তারপরে লোকজন ঠিক করেন তারা প্যাকেজ থেকে কি কি নেবেন কি কি নেবেন না। মানে শুধু পাত্র আর পাত্রীটা নির্ধারিত হয়ে যায় আগে থেকে, বাদ বাকি সব আপনাদের দেয়। আমাদের ডিটেলসে যদি একটু বলেন যে কিভাবে আপনার দায়িত্বগুলি পালন করে থাকেন, একটু শর্টে যদি আমাদের দর্শকদের বুঝিয়ে দেন। হ্যাঁ, প্রথমেই বলি যে প্রথমে কি কি দরকার সেটা আমরা দেখে নিই, তারপরে সেই অনুযায়ী প্ল্যানটা করি। কিন্তু কিছু ফিক্স নেই যে এটা আপনাকে নিতেই হবে। যেরকম বিয়ের বাড়িতে আছে না যে ফুলের জন্য আপনাকে 50,000 দিয়ে দিতে হবে, বাড়ির জন্য 1 লাখ দিয়ে দিতে হবে, সেরকম কিছু নেই। বাড়িটা অনেক সময় অনেকে ঠিক করে আমাদের তারপরে নিয়ে যান, বলে এখানে বাড়ি যা আপনি করতে চান করুন, তারপরে বাজেটটা বলে দেয়। কিন্তু খুব নমিনাল। কেন, আমি একজন ভদ্রলোকের বিয়ে করেছি, মানে পুরো বিয়ের পুরো ব্যাপারটা আমি 1.5 লাখ টাকায় করে দিয়েছি। মানে সেটা কি আইবুড়ো ভাত থেকে শুরু হয়ে একদম বিয়ে, তত্ত্ব, গয়না, ট্রান্সপোর্টেশন, ফটোগ্রাফি, খাওয়া দাওয়া, মানে একদম
মানে যেটা বলা হয় রেকর্ড একটা, সেটা খুবই, কেন এটা তো আমাদের এই সমস্ত প্রফিটটা একটা স্বেচ্ছাসেবী সংস্থায় চালানো হয়। এই যে বাচ্চাটা আপনি বললেন যে তত্ত্ব সাজানো, মেকআপ, তারপরে ধরুন ক্যাটারিং এর একটা মানে দল আছে, বুটিকের একটা দল আছে, এই পুরো টিমটাই কি আপনাদের, মানে সবাই মিলে কি আপনারা একসঙ্গে কাজ করেন? আপনার নির্দিষ্ট বাঁধা ধরা টিম আছে? সমস্তটা আমাদের নিজেদের। পুরুত আমাদের দশকর্মার বাজার করা, মানে অনেক খুঁটিনাটি থাকে তো বিয়ের ট্রান্সপোর্টে যে গাড়িগুলো দেওয়া, কোন গাড়ি যাবে কোন গাড়ি আসবে, ততটাকে পাঠিয়ে দেওয়া, মিষ্টিটাকে পাঠিয়ে দেয়, ডেলিভারিগুলো সমস্ত আমরা করে দিই। আচ্ছা বাচ্চাটা, আমার একটা খুব মজার ব্যাপার জানতে ইচ্ছা করছে, ঘটকালিটাও কি আপনারা করেন? মানে ছেলে আর মেয়েটাও কি আপনারা নির্বাচিত করে দেন মাঝে মধ্যে? ছেলে মেয়েটা আপনারা ঠিক করে দেবেন, ঘরটা আমরা দিয়ে দেবো। আরে না। আচ্ছা বাচ্চাদা, এই যে বিবাহের এই যে ব্যাপারটা, ইউনিক ব্যাপারটা, আপনার প্রথম কাজটার কথা কি মনে পড়ে? সেরকম একটা খুব ভালো লাগার মুহূর্ত যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। প্রথম কাজটাই খুব বড় ভিআইপির করেছিলাম, কেন ঋতুপর্ণার বিয়েটা করেছিলাম, খুব সাকসেসফুল হয়েছিল কাজটি। প্রায় 1600 লোকের কাজ, একেবারে আইবুড়ো ভাত থেকে ফুলসজ্জার খাট অবধি সবই আমার কি করে দেওয়া। আচ্ছা তাহলে কি এটা প্রথমে মানে ঋতুদির কথাতেই আপনি শুরু করলেন, নাকি প্রথম থেকে এটা মাথায় চিন্তা ছিল না এরকম একটা করতে হবে তাই জন্য করলেন? আমি অনেক কাজ ছেড়ে ছেড়ে করতাম, মানে কারুর খাবার বা কারুর তত্ত্ব সাজানো বা কারুর এরকম ওয়ার্ড্রোবটাকে প্ল্যান করে দেয়, কিন্তু ঋতুই আমার প্রথম এত বড় কাজটা দেয় এবং প্রথম কাজেই খুব সফলভাবে, খুব ভালোভাবে জিনিসটা উতরে যায়। তাহলে বাচ্চাদের মতে যে কোনো মধ্যবিত্ত বাবা মারা তাদের মেয়ে বা ছেলের বিয়ের জন্য আপনার কাছে নিশ্চিন্ত মনে আসতে পারে। 100 বার। কেন আমি এই রিসেন্টলি আগের বছর আমাদের যিনি বাড়িতে রান্না করেন তার মেয়ের বিয়েটাও আমাদের বাড়ি থেকেই হয়েছিল, তো 40,000 টাকায় পুরো মেয়ের বিয়েই হয়ে গেছে, সেখানেও 300 লোকে খেয়েছে। অসাধারণ। আচ্ছা বাচ্চাদা, আপনি যে কাজটা করেন আপনি কি এনজয় করছেন এবং কোনো ভালো লাগার বিশেষ মুহূর্ত যদি থাকে আমাদের সঙ্গে যদি শেয়ার করেন? দেখুন, প্রথমত বলি, এই কাজটা করতে গিয়ে যে মাটির প্লেট বানাচ্ছে, যে কনে সাজাচ্ছে, যিনি পুরুতমশাই বিয়ে দিচ্ছেন, ছেলেমেয়েরা যারা তত্ত্ব সাজাচ্ছে, যে এমব্রয়ডারির কাজ করছে, এতগুলো লোক, যে ঠাকুর রান্না করছে, যে ছেলেরা কেটারিং করছে, যে ছেলেটি ছবি তুলছে, যে ছেলেটি গার্ড আঁকছে, সবাই তো এর থেকে বেনিফিটেড হচ্ছে। তাই এইটাই আমাদের মেন পাওয়া। প্লাস যদি লোকজন আরও এগিয়ে এসে আমাদের কাজটা দেয়, অনেকটাই বেটার হবে, কেন তারাও সেভ করবে, আমরাও অনেকগুলো ফ্যামিলি এর থেকে রান করতে পারবো। আমার মনে হয় আপনারা যদি আমার সঙ্গে আজকে এখানে থাকতেন, যারা যারা জীবনে বিয়ে করবেন না ভেবেই নিয়েছিলেন আরও 5 বছর 4 বছর বাদে, তারা এক্ষুনি ডিসিশন নিয়ে নিতেন যে বিয়েটা এক্ষুনি করতে হবে, কারণ এত সুন্দর সুন্দর তত্ত্ব বিয়েতে আপনারাই পেতে পারেন। বাচ্চারা, লোকের একটা ধারণা হবে এত সুন্দর তত্ত্ব দেখে ভীষণ খরচ সাপেক্ষ, আপনি ওদের কিভাবে মানে একটু শিওর করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনার কাছে তারা চলে আসে? আমাদের তত্ত্ব মেনলি আপনাকে বললাম যে আগে, যে যদি পুরো প্যাকেজটা পেয়ে যায়, তত্ত্বটা প্রায় জাস্ট মেটেরিয়াল কস্ট ধরা 40 টাকা থেকে আরম্ভ হয়। ধরুন এরকম প্যাকেজিং, এটা যেরকম দেখছেন তালপাতার ঠোঙার মধ্যে নমস্কারী শাড়ি, খুব সুন্দর ইউনিক একটা আইডিয়া। সামনেটার এখানটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার বো মতন দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছে তাতে। ড্রাই ফ্লাওয়ার দিয়ে করি যাতে সেটা আপনি কিছুদিন পরে আবার বাড়িতে অন্য কাজেও ইউজ করতে সারা জীবন থেকে যাবে জিনিসটা। আর এগুলো দেখছেন, এগুলো সব আমাদের ইউনিটের থেকেই প্রোডাকশন করানো, হাতের কাজ, চাদর, উত্তরীয়, ঢাকা, আসন, যা যা বিয়েতে লাগে, নমস্কারী শাড়ি, কসমেটিক, এটা তো পুরো মনে হয় হাতে তৈরি করা উল দিয়ে তৈরি করা। আগেকার দিনে দেয়া হতো এরকমই আসন। তারপরে এই ঘট দেখতে পাচ্ছেন, সব কিছুর মধ্যে একটু নতুনত্ব আছে। তো এরকম 40-50 টাকা থেকে আরম্ভ হয়ে, তারপরে যা যা যেরকম জিনিসের, এরকম কাপড়গুলো হাতের কাজ করা 800-900 টাকা থেকে আরম্ভ, এরকম চাদর ধরুন 1000 টাকা থেকে আরম্ভ, খুব নমিনালি প্রাইসের মধ্যেই তত্ত্বগুলো করে দেওয়া হয়। আচ্ছা ভাবুন, আমি একটা জেনারেল কথা বলছি, মানে 1 থেকে 1.5 লাখ টাকার বাজেটের বিয়েতে কি ঠিক এই ধরনের তত্ত্বই দেওয়া যেতে পারে? এটা দেওয়া যেতে পারে, তার সঙ্গে খাওয়া দাওয়া হতে পারে, তার সাথে মেকআপ, প্লাস তার সাথে ধরুন তত্ত্ব, যে মিষ্টি, ফল, তারপরে নোনতা, এইসব জিনিসগুলো যেগুলো পাঠানো হয় সেগুলো দিয়ে দেয়, ফুলের গয়না, এগুলো চলে যাবে। অসাধারণ। মানে এত কম বাজেটে আমরা তো ভাবতেই পারি না। ফুলের বাজার করতে গেলেই তো আজকালকার বিয়েতে প্রায় 20-25 হাজার টাকা এমনিতেই লেগে যায়, খরচা হয়ে যায়। আচ্ছা, এই যে শাড়ি আপনারা দেন, এটা কি কন্যাকে পছন্দ করিয়ে নেন প্রথমে, যে কি কি কালার তাদের পছন্দ, কি কি? নিশ্চয়ই তারাই ঠিক করে দেন, এবং তাদের মানে কালারটা দেখে কোনটা স্যুট করবে দেখে আমরা সেইভাবে অর্ডারটা নিয়ে এক একটা ডিজাইনে এক এক রকম করে দিই, টিস্যু, ব্রোকেড মিক্স করে। আপনি দেখে থাকতে পারেন, আমি রিসেন্টলি ওই দেবদাস বইতে অনেক কস্টিউম তৈরি করেছি, হাফ টিস্যু হাফ নেট, এরকম বেনারসি, যেগুলো দাম পড়ে মাত্র 2 থেকে 2,500 টাকা। আচ্ছা বাচ্চাদা, আমাদের এখানে তো মূলত
মেয়েদের তত্ত্বটাই সাজানো হয়েছে, কিন্তু আমাদের পুরুষরা কিন্তু খুব মুখ ভার করে আছেন। তারা বলছেন ও বুঝি, আমরা বুঝি বিয়ে করবো না, আমাদের বুঝি তত্ত্ব হবে না। না, ছেলেদের ধুতি, জ্যাকেট, পাঞ্জাবি এগুলো, প্লাস ইভিনিং ওয়্যারে ধরুন শার্ট, বিভিন্ন রকমের স্যুট, ছোট রকম বান্দগলা কোট, সব কিছুই ডিজাইন করে দিই আমি। মানে সবটাই ডিজাইন করে দেন? আচ্ছা, যদি কোনো স্পেশাল এথনিক কিছু তারা চান সেটাও কি আপনি ডিজাইন? হ্যাঁ, আমি যেরকম ওই শতাব্দীর হাজব্যান্ডের বিয়ের কুর্তাটা আমি ওই ওয়ার্ল্ড পেন্টিং এর থিম ধরে পুরো পাঞ্জাবিটা বানিয়েছিলাম। সত্যি একটা পুরো ইউনিক আইডিয়া। আর আমার মনে হয় বেশিক্ষণ আমার এখানে থাকলে আমার মনে হয় আমি সবগুলো জিনিস নিয়ে সারাদিন ধরে বসে থাকবো, সারাদিন দেখতে আরম্ভ করবো। সুতরাং আপনারাও দেরি করবেন না, যারা যারা বিয়ে করতে চান বা যারা বিয়ে করতে না চান তারা ডিসিশন নিয়ে নিন তাড়াতাড়ি বিয়ে করার, এবং চটজলদি বাদশাদার কাছে চলে আসুন। নমস্কার, আমি নারীর কমলিকা। প্রতিদিনের মতো চলে এসেছি বিউটি সেগমেন্ট নিয়ে আপনাদেরই জন্য। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়দর্শিনী হার্বাল বিউটি ক্লিনিকের তরফ থেকে ডক্টর কেয়া শেঠ। আসুন কথা বলা যাক ওনার সঙ্গে। কেয়াদি, নমস্কার। নমস্কার। আচ্ছা কেয়াদি, আজ আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি কি উপহার নিয়ে এসেছেন? আজকে ওর তো ব্রাইডাল মেকআপটা হচ্ছে। আচ্ছা। তো ওর যেটা আমি বেসটা করে রেখেছি, ওর একটা প্রবলেম হচ্ছে, ওর ভীষণ ডার্ক সার্কেল রয়েছে, আর এখানেও একটা ডার্ক একটা প্যাচ রয়েছে। আচ্ছা। আর গালেতেও অসংখ্য ব্রণ রয়েছে। তো সেটাকে আমি মেকআপ করে দিয়েছি। এখন মোটামুটি সেটাগুলো কোনো একটা বোঝা যাচ্ছে না, মানে সেটাকে পুরো কভার করে দিয়েছেন মেকআপ দিয়ে। আর ওর আরেকটা হচ্ছে ঠোঁটগুলো খুব পাতলা। ঠিক আছে, তো সেটাকে আমি জাস্ট আরেকটা সুন্দর একটা লুক দিয়ে লাইন দিয়ে বোধহয় একটু ভরাট করছে, করে দেবো সেটা সবার লাস্ট। আচ্ছা, এখনো করেননি? এখন বেস মেকআপটা কমপ্লিট হয়েছে, চোখটাও মোটামুটি হয়ে গেছে। এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে চন্দন। চোখের মেকআপের সম্বন্ধে একটু দর্শক বন্ধুদের যদি আপনি কিছু বলেন। চোখের মেকআপটা যেটা করেছি সেটা যেহেতু ব্রাইট, ওকে অন্য কোনো কালারে না গিয়ে ওকে পিঙ্ক সেটের উপর গেছি। হ্যাঁ, পিঙ্ক টু রেডের দিকে, আর ওপরে একটুখানি হোয়াইট একটুখানি শ্যাডো দিয়েছি, দেওয়ার পর আর এখানে হাইলাইট দিয়েছি হোয়াইট। আচ্ছা। তারপর ওর ব্ল্যাক আর সিলভারে মিক্সিং করে চোখটা করেছি, আর লাস্টে একদম ওর মাস্কারাটা দেবো। মাস্কারাটা বাকি আছে আর ঠোঁটটা বাকি আছে, চন্দন বাকি। ঠোঁটটা যেহেতু এখনো কমপ্লিট করিনি, কারণ আমার হাত লেগে যাবে চন্দন দিতে গিয়ে, সেই জন্য ঠোঁট সবার লাস্টে করবো। এবার চন্দনটা স্টার্ট হচ্ছে। সেটাই বোধহয় নিয়ম, আগে চোখ তারপরে ঠোঁটের রংটা করতে হয়। এই একটা সাজ যেখানে আমার মনে হয় বাঙালি মেয়েদের জীবনের সব থেকে সুন্দর এবং সব থেকে মানে একদম অন্যতম রূপে তাদের পাওয়া যায়। হ্যাঁ, তবে ব্রাইডাল মেকআপে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ডিপেন্ড করে চন্দনটার উপরে, কারণ একটা চন্দনেরতেও কিন্তু খুব সুন্দর লাগে, বা খুব হালকা সাজের চন্দনের দিয়ে করেও ব্রাইট করে দেওয়া যায়। আচ্ছা, এটা তো একদম চন্দন নয়, এটা তো বোধহয় আপনি রং দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে আগেকার দিনে যেটা হতো, আমাদের মানে আমাদের মার কাছে শোনা, মা দিদাদের কাছে শোনা, তাদের বিয়ের সময় তাদের যখন কোণে সাজাতে হতো, তখন একদম পিওর চন্দন বেটে সেটাকে লেপে লাগানো হতো। সেটাতে কিন্তু এতটা ব্রাইট কালার আসতো না। হ্যাঁ, তখন তো একদম অন্যরকম যুগ ছিল, এখন সেই চন্দন। এবার এই যে মেকআপটা করা হয়েছে, কারণ যদি চন্দন হয় এই গরমের দিনে, ও কিন্তু ঘামতে থাকবে, বা ব্রাইট তো সে নানা রকম এই ভারী ড্রেস পরে, ভারী গয়না পরে তার মধ্যে এটা ক্যারি করতে পারবে না। কিন্তু এই কালার দিলে কি হয়, সেটা যাই করুক না কেন সেটা কিন্তু নষ্ট হবে না, মানে এই মেকআপটা পরের দিন পর্যন্ত স্টে করে। আর আমার মনে হয় চন্দন আঁকার জন্য এটা তো একদম আলপনার হাত হওয়া চাই, তার মানে ভীষণ নিখুঁত আঁকাটা নিশ্চয়ই দরকার। আর চন্দন কিন্তু প্রত্যেকটা ইয়ের জন্য কিন্তু আলাদা হয়, মানে প্রত্যেকটা বলতে চাইছি যে প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আলাদা, প্রত্যেকটা ফেসের উপরও কিন্তু আলাদা। আচ্ছা, ওর বোধহয় একটু লম্বাটে মুখটা, তো সেখানে এই চন্দনটা বোধহয় প্রযোজ্য ওর জন্য। আবার এরকম
এরকম আমি দেখেছি আজকাল কিছু বিয়ে বাড়িতে কনেরা হয়তো অনেক কালার্ড চন্দন পরে বসে আছে। হ্যাঁ, এর মধ্যেও কিন্তু কালারের কাজ হবে। আচ্ছা, সেটা হচ্ছে ওই শাড়ি ম্যাচিং করে যে মিনে কাজটা হবে। আচ্ছা, মিনের এটাকে কি বলে, আপনারা কি টার্ম ইউজ করেন এটার জন্য? এটাকে মিনে চন্দনই বলে। মিনে চন্দন, সেখানে বীজও বসাতে পারেন, চুমকি ইত্যাদি, বা নানা রকম জুয়েলারিও বসানো যেতে পারে, বা গয়নার সঙ্গে সেটিং করে যদি পাথর সেটিং গয়না পরে তখন আমরা কিন্তু পাথর সেটিংয়ে দিই। আচ্ছা, বা কেউ যদি মুক্তোর পরে তার মুক্তও সেটিং করা হয়। আচ্ছা দিদি, আমাদের দর্শক বন্ধুরা তো দেখলেন যে ওর এই চন্দন পরানোটা তো শেষ হয়ে গেল। এবারে আমরা চোখ হয়ে গেছে আমাদের কনের মানে আলপনার মতো এতটাই সুন্দর চন্দন পরানো হয়ে গেছে। এবার কি বাকি? এবার শুধু ওর ঠোঁটটা বাকি আর চোখে মাস্কারাটা বাকি। আচ্ছা, ঠোঁট একদম ডিপ কালারের উপর দিচ্ছি না, একদম লাইট কালারের উপর, কারণ ডিপ দিলে এই পুরো সাজটাই কিন্তু একটা কাট কাট ব্যাপার এসে যাবে। সব সব কোণে তো মানে কোণের সাজ মানে একটু সফট একটা সৌম্য ব্যাপার থাকবে সেই সাজটার মধ্যে। একটু গ্লো দিয়ে দিলাম বাস। এবারে মাস্কারা। আচ্ছা, মাস্কারার অ্যাপ্লিকেশনটাও একটু ভালো করে দর্শক বন্ধুদের দেখিয়ে দিতে হবে। যেহেতু পাউডার দেওয়া আছে আমি উপর থেকে মাস্কারাটা একবার এইভাবে উপরটা লাগিয়ে দিলাম। আচ্ছা, মাস্কারা ইউজ করা যে রোল এন্ড টুইস্ট মেথডটা, এটা সকলে সবসময় করতে পারেন না, কারণ তাদের হয়তো জানা থাকে না, একটু অন্যরকম টেকনিকে করে। আমার মনে হয় সঠিক টেকনিকে করলে চোখের পাতাগুলো আরো লম্বা, আরো বড়, আরো সুন্দর লাগবে। এবার যেহেতু হাতে এদিক ওদিকে পড়েছে একটু হালকা করে পাউডার পাফ দিয়ে দেবো। আর ওর যে চোখের নিচে ডার্ক সার্কেলস ছিল সেটা তো একদম এখন ক্যামোফ্লেজড হয়ে গেছে, কভার হয়ে গেছে আপনার মেকআপে। এবার মোটামুটি ওর সাজটা কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি হচ্ছে লাস্ট ফিনিশিংটা। হ্যাঁ, একটু ভারী গয়না যাতে ব্রাইডালকে ভালোই লাগছে। আর এত ভারী গয়না পরবে বলেই আমি কিন্তু মেকআপটা খুব হালকা করেছেন। আর চুলটা তোর আগে আমি বেঁধে রেখেছি, সেটা হ্যাঁ একটু ঘুরিয়ে দেখাতে হবে আমাদের দর্শক বন্ধুদের। চুলেও যেহেতু ব্রাইডাল, হ্যাঁ আমি তো পাথর সেটিং করেছি, আর এই মাঝখানে চুলটা আগে থেকে বেঁধে রেখেছিলাম। অপূর্ব। এবারে বেলটা পরিয়ে দিতে হবে। বাহ, সত্যি এই সাজে মনে হয় একদম রানীর মতো লাগে না? আর একটু মালা থাকলে আরো বেশি ভালো হতো। মালাটা ইচ্ছা করলে দেওয়া যেতে পারে। নথ পড়েছে কি? না, নথ পড়েনি। অপূর্ব, সত্যি মুগ্ধ করে দেয় না? দোল দোল দোলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখনই। সত্যি বাঙালি মেয়েদের এই একটা সাজ, কনের সাজ, সত্যি এই সাজটা তাদের জীবনে একেবারে অন্যতম সাজ। নমস্কার, নারীর কমলিকা চলে এসেছি মার্কেট সার্ভে সেগমেন্ট নিয়ে আপনাদের কাছে। ব্রাইডাল মেকআপ যে কোনো বাঙালি নারীকে খুব সুন্দর করে দিতে পারে। আমার মনে হয় জীবনে সব থেকে সুন্দর সেই কনে সাজেই তাকে লাগে।
তো এই ব্রাইডাল মেকআপের জন্য কি কি প্রোডাক্ট আমরা বাজারে পাবো এ নিয়ে আজ আমরা কথা বলবো ববের সঙ্গে। আসুন। হ্যালো বব। অ্যাকচুয়ালি দেখো, ব্রাইডাল মেকআপে আমি প্রথমে বলে দিই যে ব্রাইডাল মেকআপে খুব সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ এখানে আমাদের হাতে কোনো সময় কম। সেটা হলো ব্রাইডাল মেকআপে আমরা সাধারণত প্যালেটগুলোকে ইউজ করছি। অ্যান্ড সেকেন্ড হলো তোমাকে আমি একটা আইশ্যাডো দেখাচ্ছি। এই আইশ্যাডোটা আমি বাইরে থেকে আনিয়েছি। আর এই আইশ্যাডোটা একটু কস্টলি, বাট এটা খুব ভালো এফেক্ট দেয় শ্যাডোর সঙ্গে। আর এখন যেটা চলছে ব্রাইডাল মেকআপে সবচেয়ে বেশি একটুখানি মাঝে মাঝে শিমারিক লুক। তাই শিমারিক লুকের জন্য যে আমরা যে ধরনের এগুলো প্রোডাক্টগুলো ইউজ করছি, এটা ম্যাক্স ফ্যাক্টর, এমনকি দামি দামি কোম্পানিগুলো শিমারগুলো ইউজ করছি। অ্যান্ড সেকেন্ড হলো, নিশ্চয়ই তো তুমি ভালো করে জানো যে অনেকের একটুখানি সোয়েটিংয়ের এখন প্রবলেম হয়ে যায়, কারণ ব্রাইডাল মেকআপ প্রথমে যতক্ষণ করলে ভালো লাগে, তারপর ঘামের পর একটুখানি হয়ে যায়। তার জন্য আমরা একটু অ্যান্টি শাইন এরকম প্রোডাক্ট ব্যবহার করি। আর এছাড়াও ব্রাইডাল মেকআপটা থেকে একটুখানি একটু বলে দিই যে বিন্দিশগুলো খুব এফেক্ট খুব ভালোভাবে হয়। যে এই বিন্দিশগুলো যদি লাগানো যায় খুব সুন্দর এফেক্ট পাওয়া যায়, কারণ এই বিন্দিশগুলোর ওপর অনেক ডিপেন্ড করে। বা দেখো, এটা গোল্ডেন কালারের বা স্টিল কালারের, সিলভার কালারের এই ধরনের বিন্দিশ। সবাই আপনারা অপেক্ষা করে বসে আছেন না আজকে আমরা কি রান্না করব? তাই আমি পিঙ্কি আর আমার সাথে মনামি দুজনেই আমরা চলে এসেছি নারীর রান্নাঘরে। আর আমাদের সাথে আছে জয়ন্তী দি। জয়ন্তী দি, আজকে আপনি আমাদের কি শেখাচ্ছেন? আজকে আমি করছি চিকেন ভর্তা। চিকেন ভর্তা মানে তোর ফেভারিট? হ্যাঁ, বলতে পারিস। আমারও। চিকেন ভর্তায় কি কি লাগছে? আচ্ছা, চিকেন ভর্তা করতে গেলে প্রথমে বোনলেস চিকেন নিতে হবে, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আচ্ছা, এটা কতটা আছে? এটা 250 আছে। 250 আছে? হ্যাঁ, 250 আছে। তা ওতে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দেবো, ঘি লাগবে, জায়ফল, জয়িত্রীর গুঁড়ো, দই, পোস্ত বাটা, আর গার্নিশিং এর জন্য লেবু, লঙ্কা, পেঁয়াজ একটু। আচ্ছা, হ্যাঁ, তাহলে শুরু করো। হ্যাঁ, নিশ্চয়। প্রথমে কি করবে? প্রথমে আমি ঘি দেব, একটা চামচ। একটা চাইলাম, দুটো এলো। 2 চামচ মতো। হ্যাঁ। জয়ন্তী দি, ঘিটা মনে হয় গরম হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি ওতে পেঁয়াজ বাটাটা দেব। পেঁয়াজ বাটা 2 চামচে দিলাম। 2 চামচে পেঁয়াজ বাটা। যেহেতু এটা বাটা পেঁয়াজ, সেই জন্য একসঙ্গেই আমি আদা বাটা, রসুন বাটা দুটোই দিয়ে দেবো। 1 চামচে আদা বাটা দিলাম। আদা বাটা আর কি 8 চামচ রসুন বাটা। হ্যাঁ, আমি বেশ দায়িত্ব নিয়ে নাড়ানাড়ি করি। আচ্ছা, এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। মশলাটাকে পুরো চিকেনের গাতে যাতে ভালো করে লাগে, সেটা মিশে যায়। নুনটা দিয়ে দেবো। নুনটা দিলে তাহলে জলটা বেরিয়ে যাবে, চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, মানে নুনটা দিলে চিকেনের থেকে জলটা বেরিয়ে যাবে। আর চিকেনটাও তখন মোটামুটি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জয়ন্তী দিয়ে বাড়িতে এই রান্নাটা করেন মাঝে সাঝে? হ্যাঁ, মাঝে সাঝে করি। এটা একটু লাইট রান্না, হ্যাঁ, মশলা বা স্পাইস একটু কম লাগে, যার জন্য এটা মাঝে মাঝে আমি বাড়িতে করি। আসলে ভালো বলে। এটা কিসের সাথে খেতে ভালো লাগে? এটা রুটি, পরোটা, নানের সঙ্গে সবচেয়ে বেশি ভালো যায়। হ্যাঁ, ভর্তাটা আমরা দোকানে গিয়ে মাঝে সাঝে খাওয়া হয়, কিন্তু যেহেতু আমরা রেসিপিটা ঠিক জানতাম না, তো আমি তো জানতাম না, তো এটাতে জানা হয়ে গেল। হয়েছে কি না? আরেকটু হবে, কারণ রসুনের গন্ধ বেরোচ্ছে, একটু যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরোয়। আচ্ছা, কি করে বুঝবো যে এটা এবার হয়ে গেছে? একটু মানে ভাজা ভাজা গন্ধটা বেরোবে, পেঁয়াজ, রসুন, আদার গন্ধটা একটু ভাজা ভাজা বেরোবে, তাহলে হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে কি? ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, কাঁচা গন্ধটা কম বেরোলে আর একটা জিনিস লক্ষ্য করবে, যখন ভাজা হয়ে যাবে না, তখন এই ঘিগুলো বেরিয়ে আসবে মশলা থেকে। মানে উপরে তেলটা কিন্তু, হ্যাঁ, উপরে তেলটা ভাসবে, এটা দেখেও বোঝা যাবে। হ্যাঁ, এবার আমি দইটা দেবো। দইটা এত খুব অল্প লাগছে না? অল্প লাগে, সেটা তোমার এই অল্প মাংস আছে, যেরকম পরিমাণ অনুযায়ী 250-তে 2 চামচে দই দিলেই হয়ে যায়। মিষ্টি দই দিচ্ছ বলে আর চিনি লাগে না? আর চিনি দিচ্ছি না। এবার কাজু বাদাম বাটাটা দেবো।
3 চামচ। পোস্ত বাটা, পোস্ত বাটা 1 চামচ দিলেই হবে। পোস্ত বাটা 1 চামচ। হ্যাঁ, ওটা বেশি লাগে না। আচ্ছা, তারপর চাল মগজটা দেবো। মানে পোস্ত, কাজু এই সমস্তগুলো বোধহয় গ্রেভিটাকে গ্রেভিটাকে ঠিক করছে। চার মগজ 2 চামচ না? হ্যাঁ, 2 চামচ চাল। একটু ভাজা ভাজা হবে, একটু জল দেবো। একটু জল দেবো। বাস। কতটা বলো তো? মানে হাফ কাপ। হাফ কাপ। হাফ কাপ হয়ে যাবে। হাফ কাপ এই পরিমাণে হাফ কাপ। পরিমাণ অনুযায়ী দিতে হবে, কিন্তু এটা খুব বেশি গ্রেভি হয় না, একটু শুকনো শুকনোর উপরে হয়। আচ্ছা জয়ন্তীদি, তুমি যে বললে যে তুমি শ্বশুর বাড়িতে এসে ইন্সপিরেশন পেয়েছো, মানে সবাই তোমার রান্না খেয়ে খুব ভালো বলেছে, সেজন্য তুমি কি শ্বশুর বাড়ি আসার পরে ট্রেনিং নিয়েছিলে? হ্যাঁ, কে প্রথম তোমাকে বললো যে এত ভালো রান্না, মানে রান্না তোমার শখ, রান্নার হাত, একটা ট্রেনিংও নিয়ে নাও? আমি ভাবলাম যে আমি যখন রান্নাই করি, একটা সব জিনিসের একটা পলিশ দরকার হয়। হ্যাঁ, যে কোনো জায়গায় আমি ট্রেনিং নিই তাহলে সেটা আরেকটু ফাইন হয়ে যাবে, এই জন্যই আর কি। তোমারই ভাবনা? আমারই আরো ভাবনা। ভালো ভালো রান্না শ্বশুর বাড়িতে খাওয়ানো। হ্যাঁ, নিশ্চয়ই। গরম মশলা? এবার গরম মশলাটা দেবো 1 চামচ। আর একটু জয়ফল দিয়ে। মানে এতে বোধহয় একটু কালারটা চেঞ্জ হলো। এই জয়ত্রী জয়ফলের গুঁড়োটাতে একটু লালচে হবে। খুব লালচে হবে না, অল্পই দেওয়া আছে, একটু ব্রাউনিশ হবে। আচ্ছা, এবারে এবার হয়ে এসছে এটা। হ্যাঁ, শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবার একটু লেবু রস দিয়ে দিই, একটু টক টক হয় না? এটা টক টক হয়। চিকেনটা মোটামুটি মানে কড়াইতেই আপনার সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, চিকেন তো আর ছোট ছোট করে কাটা বোনলেস, তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর চিকেন এমনিতেও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হয়ে গেছে মোটামুটি। হয়ে গেছে না? হয়ে গেছে। না, একদম পুরো রেডি? পুরো রেডি। বাবা, এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। ভাবাই যায় না? হ্যাঁ। বরং আমি একটা জিনিস দেখেছি, আমি রেস্টুরেন্টে বসে জিনিসটা চিকেন ভর্তার অর্ডার দিয়ে বসেই আছি, এত তাড়াতাড়ি হয়ে জানলে তো আমি গিয়ে করে ফেলতাম রে। তুই যে এই রেস্টুরেন্টের কথাটা বললি, এটা শুনে আমার মনে পড়লো, ধর মাঝে মাঝে আমরা যে কলেজ বাঙ্ক করে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে বসতাম, কোনো অর্ডার দিলাম, দিয়ে গালে হাত দিয়ে বসেই আছি, মানে বাড়ি গিয়ে যে আমাদের কৈফিয়তটা দিতে হবে, যদি জানতাম এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো রেস্টুরেন্টে। একটা কথা কি জানিস, তুই তো কষ্ট করে বাঙ্ক করতিস, আমি ওই যে নাম করে বেরোতাম ওইদিকে মারাতামই না। ওইদিকে মারাতিস না? কখনোই না। হয়ে গেছে। এবার এটা অফ করে দিই গ্যাসটা, করে এবার আমি ডিশে ঢালি। আমি কি ধরবো? হ্যাঁ, গরম কি না? ডাস্টার দিয়ে ধরতে হবে, একটু গরম আছে তো। আমাকে একটা দিলে পারতিস। তোকে একটা দেবো। আমি চাই। আচ্ছা, এতে এবার আমি কাঁচা লঙ্কাটা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করবো। কাঁচা লঙ্কা, লেবু একটা, পেঁয়াজ একটা। এটা আমি মোটামুটি টেস্ট করার জন্য চামচ রেডি রেখেছি। দেখেছিস? একদম। দেখেই তো দারুণ লাগছে, খেতেও দারুণই লাগবে। হয়েছে? মুখে কোনো কথা আসছে না, দেখছেন না? দারুণ হয়েছে। তুমি একটু টেস্ট করবে? না, আর আমি করো না, তোমরা করো। আচ্ছা, একটু টেস্ট করো, বলছি এখন। দারুণ হয়েছে। তো কেমন লাগছে? ঠিকই আছে। ঠিক আছে না? চিকেন ভর্তা করতে আমাদের লাগছে চিকেন ছোট ছোট করে কুচোনো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দই, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চার মগজ বাটা, পাতিলেবু, ঘি, গরম মশলা, নুন আন্দাজ মতো। প্যানে ঘি দিয়ে গরম হলে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ কষার পর চিকেন দিয়ে নাড়তে থাকুন। খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পর দই দিন। এরপর কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চার মগজ বাটা দিয়ে দিন। কিছুক্ষণ সময় নাড়াচাড়ার পর পাতিলেবুর রস আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন। কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পরিবেশন করুন। এতক্ষণ রেসিপিটা লিখে নিয়েছেন চিকেন ভর্তা।
আজকের অনুষ্ঠানের প্রথমেই আমরা কথা বলেছি মনসুন ওয়েডিংয়ের বিষয় এবং বিয়ের দায়িত্বের বিষয়। আর আমাদের 5 মিশেল সেকশনে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন অনেক কিছু ওয়েডিং প্ল্যানারদের বিষয়।